হ্যালো। হ্যালো টিয়া, আমি কথা বলছি শুনতে পাচ্ছ? না, মানে আমি বিশ্বাস করতে পারছি না তুমি কল দিয়েছো আমায়। ফালতু কথা বলার সময় নেই, যা বলছি শুনলেই হয়। ইয়াশ ভাই বলো, আজ যা বলবে তাই শুনবো। আজ যে আমি কত খুশি, কি বলবো। যার সাথে 1 মিনিট কথা বলার জন্য কত কি করি, আর সেই তুমি নিজ থেকে আমায় কল দিয়েছো। তোমাকে কল দিলে তো ধরোই না। বাদ দাও, কি বলবে ইয়াশ ভাই বলো। তুমি নিশ্চয়ই আমার প্রপোজালে রাজি হয়েছো, তাই না? বলো। ইয়াশ রাগে ফেটে যাচ্ছে মেয়ের কথা শুনে। এত নির্লজ্জ মেয়ে হয় কি করে? আমি কি বলছি তুই কি শুনবি টিয়া? হে ইয়াশ ভাই বলো, শুনছি তো আমি। তুই আমাদের কলেজে আই। এখনই আসছি। তাড়াতাড়ি আই। কলটা কেটে দিয়ে ইয়াশ মুচকে হাসে। আল্লাহ চাইলে আজ হয়তো একটু কথা বলতে পারবে আনিশার সাথে। আনিশার সাথে কথা বলতে না পেরে সে যে দম আটকে মরে যাচ্ছে। আজ কথা যদি বলতে না পারে, নির্ঘাত তার মৃত্যু দুয়ারে। প্রায় 35 মিনিট পর টিয়া কলেজে এসে ইয়াশকে কল দেয়। হ্যালো ইয়াশ ভাই, কোথায় তুমি? গেটের কাছে আই। ঠিক আছে, আসছি। টিয়া গেটের সামনে গিয়ে দেখে ইয়াশ দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। ইস, ছেলেটার কি রূপ! দেখলেই তো প্রেম প্রেম লাগে। টিয়া দৌড়ে সেখানে যায়। বলো ইয়াশ ভাই, কি বলবে। টিয়া, শুনো ইয়াশ ভাই, আমাকে কিন্তু সবার সামনে প্রপোজ করতে হবে, না হলে আমি মানবো না। তুমি ফিল্মি স্টাইলে প্রপোজ করো আমায়। ইয়াশ রাগে বলে। তোর কানের নিচে একটা দিব চটকনা। টিয়া ভয়ে চুপ করে থাকে। তোর জন্য একটা জিনিস আছে। ওই দেখ, গাড়িতে হেলান দিয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে। বল তো দেখতে কেমন? টিয়া ইয়াশের হাতের ইশারায় চোখ নেয়। তারপর চোখ ধাঁধালো, জিনিসটা দেখলো। হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোদের মাঝে চেহারা আরো ঝলকানি দিচ্ছে। কি বডি, কি চেহারা তার! টিয়া যেন বেহুশ হয়ে পড়বে। এমন সুন্দর মানুষও আছে? টিয়া হা করে তাকিয়ে আছে। কি রে? ইয়াশ ভাই, এটা কে? তোমার বন্ধু? আগে তো দেখিনি। দূর বোকা, আমার বন্ধু নয়। কেন, পছন্দ হয়েছে? আমি তো মরেই যাচ্ছি। তুই চাইলে গিয়ে কথা বলতে পারিস। যাবি নাকি? ভাবছি। কি? কিরে? আমি যাব মানে? আলবাদ যাব। তোমার থেকে ঢের সুন্দর আছে দেখতেই, মাশাল্লাহ। থাকো তুমি, আমি গেলাম। ইয়াশ হাসছে। মেয়েটা এমনই, সুন্দরের পাগল, দেখলেই হলো। ইয়াশ জানে এটা বয়সের দোষ। সময় হলে ঠিক হয়ে যাবে। টিয়া ওখানে টিকতে পারবে না, কারণ যে বাচাল মেয়ে ওটা খানের পোকা খেয়ে নিবে। ইয়াশ একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে ঠিক করে নেয়। মনের মাঝে আশাটা আবারও জাগিয়ে তুলে পুনরায়। ছুটির ঘন্টা বেজে গেছে। শ্রেয়ান গাড়িতে হেলান দিয়েছিল, তা থেকে উঠে দাঁড়ায়। সামনের দিকে হাঁটা দেয়। এক্ষুনি আনিশা আসবে, কিন্তু বিপত্তি হয় যাওয়ার সময়। সতর্কতা অবলম্বন করেও একটা মেয়ের সাথে শ্রেয়ান ধাক্কা খায়। যদিও সবটা দোষ মেয়েরই ছিল, তবুও শ্রেয়ান ভদ্রতার খাতিরে বলল, মিস, আমি সরি। শ্রেয়ান পাশ কাটিয়ে চলে আসতে চাইলে মেয়েটা আবারও শ্রেয়ানের সামনে যায়। হাত বাড়িয়ে দিয়ে বলে, মিস্টার হ্যান্ডসাম, আমি টিয়া। আপনি? শ্রেয়ান অনেকটাই বোকা বনে যায়। পিচকুড়ি একটা মেয়ে তার সাথে কথা বলতে এসেছে। যদি এমন অনেক হয়েছে তার সাথে, অনেক মেয়ে প্রপোজ করেছে তাকে, তাই আহামরি অবাক হলেও খানিক অবাক হয়েছে। ভ্রু কুচকে শ্রেয়ান বলে, হোয়াট, হু আর ইউ? বললাম তো আমি টিয়া। আপনার নাম কি? এই দেখেন, আমি কখন থেকে হাত বাড়িয়ে আছি, আর আপনি দেখি দেখি হাত দেন। টিয়া নিজে শ্রেয়ানের হাত তার নিজের হাতের মুষ্টিবদ্ধ করে নেয়। শ্রেয়ান যেন অবাক। দূর থেকে আনিশা সবে গেট দিয়ে বের হয়। তার চোখ শ্রেয়ানকে খুঁজে শ্রেয়ানের দিকেই গেল। হা হয়ে তাকিয়ে আছে একটা মেয়ের দিকে, হাতে আবার হাত। আনিশার কেমন যেন রাগ হলো, শরীর জ্বলছে। ভালোবাসুক আর না বাসুক, ভালো তো লাগে তার শ্রেয়ানকে। সে কেন এমন করবে? আনিশা দূর থেকে রাগে কটমট করছে, ফুসফুস করছে রাগে। শ্রেয়ান গেট দিয়ে তাকিয়ে দেখলো আনিশা দাঁড়িয়ে আছে। শ্রেয়ান টিয়ার হাত থেকে নিজের হাত ঝাটকা দিয়ে সরিয়ে নেয়। মনে মনে বলে, সব আপদ আমার কাছে আসে। একে তো এনা, এখন আবার এই টিয়ানা ফিরা। ডিসকাস্টিং। শ্রেয়ান কিছু না বলে চলে আসতে নিলে টিয়া পথ আটকে দাঁড়ায়। আরে রে মিস্টার, আমার মতো এত সুন্দর এক পাখি আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি না দেখিয়ে চলে যাচ্ছেন? এটা কি ঠিক বলুন?
আপনার নামটা তো বলুন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, আমি কল দিব আপনায়। বাচ্চা মেয়ের এমন কথা শুনে শ্রেয়ান টিয়ার দিকে ভ্রু কুচকে তাকালো। আনিশাকে একা পেয়ে ইয়াশ দৌড়ে আসে। ইয়াশকে দেখে আনিশা একটু ভয় পেলেও ঠিকভাবে দাঁড়িয়ে থাকে। আনিসা, আনিসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কোথায় ছিলে এতদিন? জানো কত খুঁজেছি তোমায়। শ্রেয়ান সামনে তাকাতেই দেখে আনিশার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান যেন এক্ষুনি ফেটে যাবে রাগে, বেলুনের মতো রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আনিশা শ্রেয়ানের দিকে তাকাতেই দেখলো তার দিকেই তাকিয়ে আছে সে। আনিশা এবার ঠিক করে, উনি কথা বলতে পারলে আমি কেন পারবো না। আনিশা এবার দাঁত কটমট করে শ্রেয়ানের দিকে তাকিয়ে ইয়াশকে বলে, বলুন। কোথায় ছিলে তুমি? আবার ইয়াশের দিকে তাকায়। কেন, কি দরকার? শ্রেয়ান অবাক হয়। আনিশা কি ছেলেটার সাথে কথা বলছে? শ্রেয়ান এগিয়ে যেতে চাইলে টিয়া বাধা দেয়। আরে আরে, যাচ্ছেন কোথায়? বললাম না আপনার নাম্বারটা দিতে। নাম্বারটা দিন, কথা আছে আপনার সাথে। টিয়া এবার লজ্জার ভঙ্গিতে বলে, আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি দেখতে কত সুন্দর। আমি তো প্রথম ভেবেছিলাম কোনো হিরো। নাম্বারটা দিন, আমি কথা বলবো প্রতিদিন আপনার সাথে। আপনার কল দিতে হবে না, আমিই দিব। শ্রেয়ান রাগী একটা লুক দেয় টিয়ার দিকে। টিয়া ভয় পেলেও বলে, এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগে। মিস টিয়ানা ফিরা, পথ ছাড়ুন আমার। বেশ করে বলেছি আমায় যেতে দিন, না হলে ভালো হবে না। টিয়া তবুও শ্রেয়ানের সামনেই পথ আটকে দাঁড়িয়ে বকবক করেই চলেছে। আনিসা, তুমি আমায় চিনতে পারছো না? কেন? আনিসা প্লিজ ঠিক করে কথা বলো আমার সাথে। জানো তোমার সাথে কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছি। আনিসা, আমি মরে যাব। তুমি তো জানো। কি কি জানি আমি? আনিশা শ্রেয়ানকে দেখিয়ে দেখিয়ে ইয়াসের সাথে কথা বলছে, অথচ সে বুঝতেও পারছে না বলছেটা কি। সে শুধু শ্রেয়ানকেই দেখাচ্ছে সে কথা বলছে। শ্রেয়ানের দৃষ্টি আনিশার দিকে স্থির। আশেপাশে কি হচ্ছে, কে আছে কিছুই দেখছে না সে, শুধু দাঁত কটমট করে আনিশার দিকেই তাকিয়ে আছে। আনিশা বুঝতে পারছে লোকটা রেগে গেছে, কারণ দূর থেকে এসে লোকটার মুড বুঝতে পারছে। টিয়া হঠাৎই বলে উঠে, এই মিস্টার হ্যান্ডসাম, কখন থেকে বলছি নাম্বারটা দিন, দিচ্ছেন না কেন? দিন, বললাম না আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনার সাথে প্রেম করব। অচমকাই ঠাস করে একটা আওয়াজ হলো। শ্রেয়ান অবাক, শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে সবাই। শ্রেয়ান রাগে আনিশার দিকে তাকিয়ে টিয়াকে একটা চর বসিয়ে দেয় ঠাস করে। টিয়া কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার কানের ভেতর শুধু হো ভন ভন শব্দ হচ্ছে, কিছুই শুনতে পাচ্ছে না সে। হা হয়ে শ্রেয়ানের দিকেই তাকিয়ে আছে। আনিশা ভয় পেয়ে যায়, শুকনো ঢোক গিলে মনে মনে বলতে থাকে, হায় আল্লাহ, আমি না জানি কি হয় এখন। শ্রেয়ান হনহন করে টিয়ার সামনে দিয়ে চলে গেল। টিয়া কাঁদো কাঁদো হয়ে শ্রেয়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, বলে, যা, তোকে আমার দরকারই নেই। তুই বেটা বদমাইশ, কানের নিচে চড় দিয়ে তুই আমার কালা বানিয়ে দিলি। হালা বজ্জাত তুই। তোর সাথে টিয়া নিজেই কথা বলবে না। যা, তুই তোর পথ দেখ। আমার কান দিয়ে মনে হয় আর আমি আর শুনতেই পারবো না। আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম বেটা ব্রাজিলিয়ান। যা তুই, তুই বেটা। টিয়া নাক টানতে টানতে কানে হাত দিয়ে চলে গেল সেখান থেকে। শ্রেয়ানকে এভাবে আসতে দেখে আনিশা ভয় পেয়ে যায়, তাকেও কি মারবে নাকি? অসম্ভব কিছুই না এই লোকটার দ্বারা। ইয়াশ বলে, আনিসা, কি হলো? কথা বলছো না কেন? আনিসা, শুনছো? আনিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়ানের দিকে তাকিয়ে। শ্রেয়ান এসে কিছুই বলল না, শুধু হাতটা শক্ত করে ধরলো আনিশার। ইয়াশের দিকে একটা রাগী লুক দিয়ে আনিশাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে দিয়ে আনিশাকে ভেতরে ঢুকিয়ে দেয়, তারপর টপ করে দরজাটা লাগিয়ে দেয়। পেছনে ফিরে রাগে ফুঁসতে লাগে শ্রেয়ান। ওদিকে আনিশার ভেতর শুকিয়ে কাঠ হয়ে আসছে। শ্রেয়ান নিজেও গাড়িতে গিয়ে উঠে বসে। আনিশা মনে মনে ভাবে, ঝড়ের পূর্বাভাস নয় তো এটা? শ্রেয়ানের দিকে তাকানোরও সাহস পাচ্ছি না আনিশা। আরমান চৌধুরী একা একা বসে আছে, তার সামনে বিশাল এক সুইমিং পুল। বাতাসে তার শরীর ঠান্ডা হয়ে আসছে। আরমান ভাবছে, গভীরভাবে ভাবছে, সে হয়তো শ্রেয়ানের মাকে পছন্দ করতো না, কিন্তু শ্রেয়ান তো তার রক্তের, তার নিজের ছেলে। ভালো তো আর কম বাসেনি, কিন্তু তার দিক থেকে ছেলেই মুখ ফিরিয়ে নেয়। এখন নিজের ছেলের উপর জোর খাটাবেই বা কি করে, যে ছেলের দায়িত্বটাও পালন করলো না সে,
সে ছেলের উপর জোর খাটাবে কি করে? তার আরমান কিভাবে এনার কথাটা শ্রেয়ানকে বলবে তা ভাবছে। এলান এসে আরমানের কাঁধে অনেকটাই ঝাঁপিয়ে পড়ে। আমার সুইটহার্ট কি করো এখানে একা আমাকে রেখে? আরমান, এনি প্রবলেম? না, কিছু বলবে এলান? চলো আমরা আজ বাফেলা যাব। আজ? এখনই। এলান আরমানকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। শ্রেয়ান হাই স্পিডে গাড়ি ড্রাইভ করছে। সাই সাই করে গাড়ি চলছে। একটা বারও সামনে থেকে চোখ সরাচ্ছে না, আনিশার দিকেও তাকাচ্ছে না, টুটা শব্দও করছে না। এমনভাবে গাড়ি চালানো দেখে আনিশার ভয়ে শরীর কাঁপছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আনিশা এদিকে থেকে ওদিকে যাচ্ছে গাড়ির তালে তালে। এভাবে রাগ দেখানোর কি আছে শ্রেয়ানের? এখনই তো কিছু একটা হয়ে যাবে। কি করছেন কি আপনি? আস্তে চালান গাড়ি। শুনছেন কি বলছি আমি? এমন করবেন না, কিছু একটা হয়ে যাবে। কে শুনে কার কথা? শ্রেয়ান আগের মুডে হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। দোহাই আপনার এমন করবেন না, আস্তে চালান দয়া। জোরে শ্রেয়ান ব্রেক কষে। আনিশা হকচকিয়ে ওঠে। এক্ষুনি দমটা বের হয়ে যেত, আর একটুর জন্য তার কপাল ফাটেনি। চুপ, একদম চুপ করে থাক তুই, একটাও কথা বলবি না। শ্রেয়ানের মুখে তুই তুকারি শুনে আনিশা বিস্মিত হয়। সে চুপ করে বসে আছে। শ্রেয়ান আবার গাড়ি চালাতে শুরু করে আগের মতো। এবার আর আনিশা কিছুই বলে না। হাই স্পিডে গাড়ি চালালেও চুপ করে আছে শুধু। শ্রেয়ান আরো কিছুক্ষণ ড্রাইভ করে। নীরব একটা রাস্তার পাশে গাড়ি থামায়। সিট বেল্টটা খুলে হন হন করে বেরিয়ে গেল। ও পাশে গিয়ে দরজা খুলে আনিশার দিকে ঝুঁকে পড়ে। আনিশা সিট বেল্টটা খুলে হাত ধরে আনিশাকে নিচে নামায়। রাগে কটমট করছে। দিশ পিস না পেয়ে গায়ে দেওয়া কাউটটা খুলে গাড়িতে রাখে। আচমকা গিয়ে আনিশার বাহু খামচে ধরে সে। ছেলেটা এত কথা কেন বলছিল ওর সাথে? কে ও? আমার উত্তর দে, এত কথা কেন হয়েছে ছেলেটার সাথে? শ্রেয়ানের ধমকে আনিশা ভয়ে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নেয় সাথে সাথে। মনে মনে বলে, নিজে কিছু বললে দোষ নেই, আমি বলেছি এটাই দোষ। তোকে আমি জিজ্ঞেস করছি না, কথা বলবি তুই? বলুন। শ্রেয়ান টান দিয়ে আনিশার মুখের পর্দাটা সরিয়ে দেয়। কি সুন্দর লাগছে কালো বোরখার হিজাবের মাঝের সুন্দর মুখটা, একদম ফুটফুটে ফুল। শ্রেয়ান আনিশার হাত আরো শক্ত করে ধরে, নিজের দিকে টেনে আনে। মুখের দিকে মুখ বাড়িয়ে কিরমির করে বলে, আমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে তুই অন্য একটা ছেলের সাথে কথা বলছিলি? তোর সাহস কত? হ্যাঁ, তোকে বলেছিলাম, বল তোকে বলেছিলাম কিনা তোর মাঝে শুধু আমি বিরাজ করব আর তুই? আপনিও তো একটা মেয়ের সাথে কথা বলছিলেন, কই তাতে তো কিছু হলো না। কথা বলতেই আনিশার গলা লেগে আসছিল। শ্রেয়ান চুপ হয়ে আসে। আনিশাকে দেখেই চলে। কি স্নিগ্ধতা, প্রাণবন্ত চেহারা। আর আমি কথা বললেই কি? আমি তো আপনার কেউ না, কিছু হই না আমি। আপনি তো শুধু আমায় কিনে এনেছেন। মুহূর্তেই যেন শ্রেয়ানের মাথায় আগুন ধরিয়ে দিল কেউ। সারা শরীর জ্বলছে সেই আগুনের জ্বালায়। শ্রেয়ান নিঃশ্বাস নেওয়ার সময় না দিয়ে আনিশার গলা চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, মেরে ফেলবো তোকে, একদম মেরে এখানে পুঁতে রাখবো। তোকে আমি কতদিন মানা করেছি এই কথা বলবি না? বল, কতদিন বারণ করেছি আমি? আর একদিন এমন কথা শুনলে আনিশা, সত্যি আমি তোকে মেরে ফেলবো। আনিশা কাশতে লাগলো। শ্রেয়ান আনিশার গলায় রাখা হাতের বাঁধন ঢিলে করে আনে, কিন্তু ছাড়েনি। শ্রেয়ান হুট করে আনিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আনিশা চুপ করে রয়। সারা শরীরে কি যেন একটা বয়ে গেল। শরীর কম্পিত হচ্ছে, শিশির অনুভূতি হচ্ছে। শ্রেয়ান আনিশার ঠোঁট জোড়া আঁকড়ে নিল নিজের ঠোঁট দ্বারা। শ্রেয়ানের চোখ বন্ধ। আনিশার চোখের পাতাও পড়ছে না। পাতা ফেলবে এই সাহস বা শক্তিটাই তো যেন তার মাঝে নেই। শুধু রোবট হয়ে দাঁড়িয়ে আছে, কোনো রেসপন্সও নেই। শ্রেয়ান এমন একটা গভীর চুমুতে আনিশাকে বেশ সময়ে আবদ্ধ রাখলো, কিন্তু সময়টা স্থায়ী হলো না। সিটি আর হাততালির শব্দ তাদের ঘোর কাটিয়ে দিল। আনিশা একটু ধাক্কা দিতে শ্রেয়ান সরে যায়। পেছনে তাকিয়ে দেখে একটা গাড়ির ভেতরে কয়েকজন ছিল। ছেলেমেয়েরা তাদের রোমান্স দেখে সিটি বাজিয়েছে। একজনকে দেখা গেল গাড়ির জানলা দিয়ে উকি দিয়ে বলতেছে, সেই ব্রো, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে। শ্রেয়ান নিজেও বিচলিত হয়ে পড়ে একটু, কিন্তু ঠোঁট টিপে খানিক হাসে। আবারও সেই ঠোঁটে আলতো করে নিজের আঙুল ছোঁয়।
আনিশা মারাত্মক রকম অস্থিরতা বোধ করছে। শরীর কাঁপছে তার। কাপা হাতে কোনো রকম মুখের পর্দাটা টেনে নিল। বুক ধুকপুক করছে তার। এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না এখানে লোকটার সামনে। শ্রেয়ান পরিস্থিতি বুঝে খানিক দূরে গিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আনিশার দিকে তাকিয়ে বলল, আমার মোটেও এমন পছন্দ নয়। ফার্দার কখনো কোনো ছেলের সাথে কথা বলবে না। শরীর তখন জ্বলে যাচ্ছিল। আমি তোমার কাছেই যেতাম। বেল শুনে যেই এগিয়ে যাব তখনই ওই মেয়েটা চলে এলো। পের পের করে মাথা খেয়ে ফেলছিল। নিজ থেকে আমার সাথে জোর করে হাত মিলালো। আমার নাম্বার চাইলো, আরও কত কি যেন বলেছিল। আমি ওকে চিনি না, ওর সাথে কথাও বলিনি তেমন, কিন্তু বেচারা আমার হাতে চর খেয়ে নিল। আনিশাও চুপ করে শুনছে, কিন্তু এদিক ওদিক করছে শুধু। বিচলিত লাগছে তার। শ্রেয়ান আনিশার দিকে কয়েক পা এগিয়ে এলো। এটা দেখে আনিশা দুপা পিছিয়ে গেল। শ্রেয়ান আরো 3 পা এগিয়ে একদম আনিশার কাছে চলে আসে। আনিশার চিবুকে হাত দিয়ে উপরে তুলে বলে, আমার চোখে শুধু কুমারিয়া আনিশা ভাসে। অন্য কারো দিকে আমার চোখ যায় না। বিন্দুমাত্র আগ্রহ জাগে না। চোখের পাতায় যে আনিশা রয়েছে, শুধু আনিশা। কারণ আমার নেশা তুমি আনিশা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আনিশা। অন্ধকারে বিরাজ করছে চারদিক। সন্ধ্যায় নেমে এসেছে। পৃথিবী থেকে সূর্যমামা বিদায় নিয়েছে, তাই তো চারপাশে শুধু অন্ধকারই হয়ে আছে। আনিশা ব্যালকনিতে দাঁড়িয়ে শ্রেয়ানকে অনুভব করছে। আজকাল বড্ড বেশি অনুভব করছে শ্রেয়ানকে। কালকের বিষয়টা এখনো আনিশাকে ভাবাচ্ছে। তার রেশ এখনো পাচ্ছে সে। শ্রেয়ান কি পাগল? ওদের মাঝে সম্পর্কটাই বা কিসের? দুজনের প্রতি দুজনের কিসের এত টান? শ্রেয়ানকে তো সে মনের মণিকোঠা থেকে অনুভব করে চলেছে। শ্রেয়ানের কাশির শব্দে আনিশার ঘোর ভাঙে। পাশে তাকিয়ে দেখে শ্রেয়ান দাঁড়িয়ে আছে। কখন এলো লোকটা? আনিশা 2 পা সরে দাঁড়ায়। শ্রেয়ান বলে, কাল রেডি হয়ে থাকবে। পিচ্চি, কি বললাম? কেন? দরকার আছে, শপিংয়ে যেতে হবে। এই তো কক্সবাজার যাব। আনিশা যেন পুলকিত হয়ে ওঠে। আগ্রহ আর উৎসাহ নিয়ে বলে, সত্যি? জি ম্যাম। আমি আপনার ম্যাম হলাম কবে থেকে? সত্যি আমরা যাচ্ছি? সত্যি আমরা যাচ্ছি, মিথ্যে বলবো কেন? ইস, জানেন আমার কত শখ ঘুরে বেড়ানোর। আল্লাহ যদি পাখির মতো আমায় 2টো ডানা দিত, কতই না ভালো হতো। তবে তুমি পাখি হয়ে যেতে, সারাদিন এখান থেকে ওখানে নীড় হারা হয়ে ঘুরতে। আমি তোমার নাগাল পেতাম না। আল্লাহ যা করে ভালোই করে। আমরা কিন্তু ফ্লাইটে যাব। ও, প্লেনে কেন? ট্রেনে যাই। আগে না মহারানী। কেন নয়? তেমন হলে আমি নিজে ড্রাইভ করে যেতাম। প্যাকিং করে রেখো, সকাল সকাল বের হব। 11টায় ফ্লাইট। আমার তো মন চাইছে এক্ষুনি চলে যেতে। এখন আপনি গিয়ে ঘুমান মহারানী। শুভরাত্রি। শ্রেয়ান একটু এগিয়ে এসে আনিশার কপালে একটা চুমু দেয়। তারপর চুপচাপ হেঁটে ঘর থেকে বের হয়ে যায়। আনিশা বোকার মতো হা করে তাকিয়ে আছে। আজকাল লোকটা বড্ড অদ্ভুত কাজ করে। হুটহাট চমকানোর মতো কিছু করে ফেলে। আগে তো এমন করতো না, এখন এমন করে কেন? কি হয়েছে ওনার? কেন রোগটোগ? কোনো রোগটোগ হলো না তো? তার আরমান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শ্রেয়ানকে কল দেয়। রিং হচ্ছে। বুকের ভেতর তার একটু একটু ভয়ও হচ্ছে। এটাই স্বাভাবিক। বলুন। শ্রেয়ান, তোমার সাথে কিছু কথা আছে। আমার সাথে তো আপনার কোনো কথা নেই, থাকার কথাও নয়। যাই হোক, যা বলার বলুন। তুমি বড় হয়েছ, সব বোঝো, একা একা থাকছো। কতবার বলেছি আমাদের এখানে চলে আসো, চলে আসো, আসছো না। এভাবে কি সারা জীবন একা থাকবে নাকি তুমি? আরমানের কথাগুলো শ্রেয়ানের প্রচন্ড বিরক্ত লাগছে। কে বলেছে আমি একা? আপনি দেখছেন না আমি একা? আপনার ওখানে যাওয়ার কোনো দরকার আমার নেই। যখন ছিল তখনই যাইনি, আর এখন তো আমি এভাবে খুব ভালো আছি। আমার বিষয়ে কাইন্ডলি আপনি নাক গলাতে আসবেন না। এছাড়া আর কিছু বলার থাকলে বলে কলটা রাখুন। শ্রেয়ান, তোমার বিয়ের বয়স হয়েছে। এখন এখন আপনি লাইনে এসেছেন। এতক্ষণ বেলাইনে শুধু কথাই বলেছেন। আমার বিয়ের বয়স হয়েছে, মানলাম হয়েছে, সেটা আমি নিজেও জানি। তো এখন আমি কি করব? এখন এনাকে বিয়ে করতে হবে, এই তো? জন্ম দিয়েছেন, সেই হিসেবে না মানলেও আপনি আমার পিতা, এটাই পরিচয়। কিন্তু দায়িত্ব, কতটা দায়িত্ব পালন করেছেন আপনি? একবার ভাবেন তো, নিজের বিবেককে প্রশ্ন তুলবেন। আমি আমার সন্তানের প্রতি কতটা দায়িত্ব পালন করেছি। এত বছর পর এখন আপনি আমার উপর জোর খাটাবেন আর আমি মানব ভেবেছেন?
রাখেন আপনার বিজনেস পার্টনার আর তার মেয়ে এনা, এসব নিয়ে ভাবার সময় বা ইচ্ছে একটাও নেই আমার। আশা করি ক্লিয়ার। ভালো থাকবেন আপনি আপনার দ্বিতীয় স্ত্রী নিয়ে। কল দিবেন না আমায়, আপনার কলে আমি বিরক্ত হই। হ্যাপি থাকুন। অনর্গল কথাগুলো বলে শ্রেয়ান কলটা কেটে দেয়। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়। আজ কতগুলো মাস হয়ে গেল সে মদ খায় না, মাদক জাতীয় কিছুই খায় না, মানে দরকার হয় না। আনিশা যে তার বড় নেশা। আজকাল আনিশার থেকে দূরে থাকা তার দায় হয়ে গেছে। একটুও ভালো লাগে না। সবটা সময় মন চায় বুকের ভেতর ভরে রাখতে। তার প্রতিও অনেকটা টানে। বিয়ে, হ্যাঁ, তার বিয়ের সময় হয়েছে। আনিশাকে সে ভালোবাসুক বা না বাসুক, বিয়ে তাকেই করবে। আনিশাকে তো গভীরভাবে অনুভব করবে সে। আনিশাই তার বড় রোগ, আর আনিশাই সে রোগের ওষুধ। একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে মিয়াদ, তার বুকেই না। মিয়াদের আঙ্গুলের ফাঁকে ইনার আঙ্গুল আবদ্ধ করা। মায়ামকা কণ্ঠে ইনা বলে, জান, বলো কলিজারা। আমাদের ভালোবাসাটা শোকে পরিণত হলে? ওই পাগলে, কি বলো এগুলা? কখনই না। ভালোবাসি তোমায়, তাই বুকে সাহস রাখি। যাই হোক, যেমন পরিস্থিতিতে থাকি, হাতটা ছাড়বো না কখনো। আমি কোনো কাপুরুষ নই, ভালোবাসবো একজনকে, জীবন কাটাবো অন্যজনের সাথে। এমন মানুষ আমি নই, আর আমার মন মানসিকতাও আমার হবে না। হাতটা ধরেছি, ধরেই রাখবো। ভোর রাতে ঘুম এসেছিল। সকাল 6:40-এ অ্যালার্ম বাজতে শ্রেয়ান তা অফ করে। চোখ ডলে বিছানাতেই শুয়ে থাকে। খুবই কম মানুষ আছে যারা অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানা ছেড়ে ওঠে। তবে অধিকাংশ মানুষ তা পারে না। তাই তো প্রয়োজনের কিছু সময় লাগে অ্যালার্ম দিলে ভালো হয়, যাতে করে সময় মতো উঠা যায়। শ্রেয়ান সেই দলেরই। দরকারি সময়ের 20 মিনিট আগে অ্যালার্ম সেট করে রাখে, যেন পুরোপুরিভাবে ঘুম ভেঙে সঠিক সময়ে ঘুম থেকে উঠে। 7টার কিছু আগে শ্রেয়ান উঠে পড়ে বিছানা থেকে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। লাগেজে কিছু শার্ট, টি শার্ট, শর্টস আর কয়েকটা প্যান্ট ভরে নেয়। কোট নেওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ সে অফিসে যাচ্ছে না। শ্রেয়ান রান্নাঘরে যায়, দুধ গরম করে 3টে ডিম মামলেট করে নেয়। তারপর যায় আনিশাকে ডাকতে। বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। কপালে চুল এলোমেলো হয়ে পড়ে আছে। বাগালে চোখের অনেকটা নিচে তিলটা ঘন কালো দেখাচ্ছে। ঘন কালো চোখের পাপড়ি মুদে আছে। শ্রেয়ান হনহন করে গিয়ে আনিশার এলোমেলো চুলের উপর কপালে চুমু দেয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে যায় সেই স্নিগ্ধ কোমল চুমু। শ্রেয়ান নিজেই ঠিক করে নেয় অল্প সময়, তারপর আনিশাকে ডাকতে থাকে। শ্রেয়ান নিজেকে ঠিক করে নেয় অল্প সময়ের মাঝে, তারপর আনিশাকে ডাকে। আনিশা উঠে শ্রেয়ানের শান্ত চেহারাটা দেখে। শ্রেয়ান বলে, পিচি মর্নিং, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিস নামো, ওয়েট করছি আমি। শ্রেয়ান আনিশার লম্বা এলোমেলো চুলগুলো হাত দিয়ে আরো এলোমেলো করে দেয়, তারপর চলে যায়। আনিশা না চাইতেও একগাল হেসে দেয়, ঠোঁট প্রসারিত করে। আনিশা গোসল সেরে নেভব্লু আর সাদা রঙের মিশ্রণের একটা জামা পরে, সাথে ব্লু কালার পায়জামা আর ওড়না। নিচে নামছে আর শ্রেয়ানের দম বন্ধ হয়ে আসছে। শ্রেয়ানের বুকের বাঁ পাশে হাত দিয়ে আনিশার দিকে হা করে তাকিয়ে আছে। আনিশা বেশ লজ্জাও পাচ্ছে। তার সামনে আসলে শ্রেয়ান শুকনো একটা ঢোক গিলে। কি মনে করে আনিশা টেবিলের উপর রাখা পানির গ্লাসটা এগিয়ে দেয় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান সেই পানির গ্লাসটা নিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ে। আনিশার দিকে তাকিয়ে পানিটা খেয়ে নেয়। আনিশা মিটি মিটি হাসে। পানি খাওয়ার পর আনিশার হাসি দেখে সে ভ্রু কুঁচকে তার দিকেই তাকায়। সে মোহে চলে যাচ্ছে আনিশার। শ্রেয়ান মাথা ঝাঁকায়। এভাবে হাসতে থাকলে আমার হার্টবিট ফেল করবে। শ্রেয়ানের এই কথা শুনে আনিশা হাসি থামায়, মাথা একটু নিচু করে দাঁড়িয়ে আছে। শেহজাদি, আপনি দয়া করে বসেন এখানে, খেয়ে আমায় কৃতার্থ করেন। ফ্লাইট মিস হবে তাহলে। শেহজাদি শব্দটা আনিশার বুকে ধক করে লাগে সূক্ষ্ম তীরের মতো। স্বাভাবিক থেকে উত্তর দেয়, এটা বললেই হতো, এভাবে বলার কিছু ছিল না। ঠোঁট উল্টে চেয়ার টেনে বসে। বাটারের বক্সটা হাতে নিলেই শ্রেয়ান বলে, আমি দিচ্ছি। এই বলে শ্রেয়ান পাউরুটির মাঝে বাটার মাখিয়ে আনিশার সামনে দেয়। প্লেটে 2টো ডিম মামলেট করা, সাথে কিছু ফল। পরীক্ষা চলাকালীন শ্রেয়ান জোর করে সকাল বিকাল আনিশাকে ডিম আর দুধ খাইয়েছে নিজ হাতে। আনিশার হাজার হাজার মানাকে শ্রেয়ান অগ্রাহ্য করে তা করেছে। খাওয়া শেষ করলে শ্রেয়ান পাশের চেয়ার থেকে দুধের গ্লাসটা আনিশার সামনে রাখে।
দুধ দেখে আনিশা খানিক নাক সিটকে বলে, এখন তো এক্সাম শেষ, এখনো দুধ খাওয়ার কি মানে? মেয়ে চুপচাপ খেয়ে নাও, কোনো কথা নয়। আপনি তো খান না, আমাকে কেন জোর করেন? নিজে যেটা পারেন না সেটা অন্যকে দিয়ে কেন করান? তুমি জানো আমি কেন খাই না? তো তাতে কি? সেদিন যেটা দিয়েছিলে আজও দিলে নির্দ্বিধায় আমি খেয়ে ফেলবো, নো প্রবলেম। শ্রেয়ানের কথা শুনে আনিশা রেগে যায়। রাগে রাগে চোখ নিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। আপনার দুধ আপনিই খান। এটা বলে আনিশা দাঁত কটমট করে উপরে চলে যায়। শ্রেয়ান হেসে হেসে বলে, আনিশা, এমন একটা সময় আসবে যখন তুমি তোমার ঠোঁটের ছোঁয়া দিয়েও আমায় দুধ পান করাবে। আনিশা বোরকা পরে রেডি, নিচে দাঁড়িয়ে আছে নিজের লাগেজ নিয়ে। বিড়বিড় করে বলছে, কি ঢং! টপ জিন্স স্কার্ফ নিয়ে যেতে বলল মহারাজ, যা বলবে তাই করতে হবে। কি করছে এখনো উনি? এত দেরি কেন হচ্ছে আসতে? মেয়েদের মতো সাজগোজ করছে নাকি? হায় আল্লাহ, ভালো লাগছে না তো আর। কখন যে আসবে? ডাক দিলেও যদি আবার কিছু বলে। উনি তো আবার মুডওয়ালা মানুষ। আনিশা বিড়বিড় করছে। এমন সময় শ্রেয়ানকে দেখা যায়। আনিশা হিজাবের মাঝে মুখে একটু হা করে তাকিয়ে আছে। কালো একটা শার্ট পরা, হাতাগুলো ফোল্ড করে রাখা, দুধের মতো সাদা হাতগুলো ভেসে উঠছে। কালো একটা জিন্স, কালো শু, সাথে কালো একটা সানগ্লাস। আনিশার দম বন্ধ আসছে, বুকের বাপাশে ধুকপুক আওয়াজ পাচ্ছে। কি যে লাগছে শ্রেয়ানকে, যা আনিশা কল্পনাও করতে পারছে না। কখনো এমন ভাবে শ্রেয়ানকে দেখেনি সে, আজ যেন চোখ দিয়ে গিলে ফেলবে এমন একটা ভাব। শ্রেয়ান লাগেজ নিয়ে নিচে নামে, তবুও আনিশা চোখের পাতা ফেলে না। আনিশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়ান অবাকই হয়। আনিশা, ওই আনিশা, হ্যাঁ। কি হয়েছে? শ্রেয়ানের প্রশ্নের জবাব না দিয়ে আনিশা চোখের পাতা ফেলে। এতক্ষণ তাকিয়ে থাকায় চোখের কোণায় পানি জমে গেছে। শুষ্ক একটা ঢোক গিলে আনিশা। হোয়াট হ্যাপেন আনিশা? আনিশা, তুমি ঠিক আছো? আনিশা নিজেকে সামলে নেয়, ভাবে, কি করছি কি? আমি পাগল হয়ে গেলাম নাকি? এভাবে তাকিয়ে থাকলে কি ভাববে উনি? আনিশা নিজেকে ঠিক করে নেয়। শ্রেয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে আনে। এতে শ্রেয়ানের খুব সন্দেহ জাগে। কি হলো? আনিশা হঠাৎ এমন করছে কেন? তবে কি ডুবে গেল? শ্রেয়ান এই ভেবে ঠোঁট টিপে হাসে। লাগেজ রেখে আনিশার হাত ধরে হ্যাচকা টানে, নিজের কাছে আনে। অনেক কিছু ভেবে মুচকি হাসে। তারপর আনিশার হাত ধরে টেনে সামনের দিকে এগিয়ে যায় শ্রেয়ান। শ্রেয়ান আর আনিশা বসে আছে এয়ারপোর্টে। একটুখানির মাঝে প্লেনে উঠে যাবে। আনিশার মনে শুধু প্রজাপতি নাচছে। প্লেনে ওঠার সময় আনিশার হাত শক্ত করে ধরেছিল শ্রেয়ান। আনিশাকে জানলার পাশে বসিয়ে শ্রেয়ান আনিশার পাশেই বসে। সামনের সিটের পেছন থেকে একটা পকেটে থেকে একটা কার্ড ধরিয়ে দিল আনিশার হাতে। সেখানে সব নিয়ম দেওয়া আছে, সতর্ক বাণীও দেওয়া আছে। জরুরি মুহূর্তে কি করে বের হতে হবে তা সব লেখা আছে কার্ডে। শ্রেয়ানের প্লেনে ওঠার অভ্যাস আছে ছোট থেকে, তাই আনিশাকে এটা পড়তে দিল। দরকার হতেই পারে, জানাও দরকার। আনিশা কার্ডের লেখাটা পড়ে, তারপর আবার রেখে দেয়। শ্রেয়ান তাকিয়ে বলে, পড়া শেষ? আনিশা মাথা দিয়ে সায় দেয়। শ্রেয়ান বেশ বুঝতে পারছে আনিশা ভয় পাচ্ছে বা তার অস্বস্তি হচ্ছে, যেহেতু প্রথমবার। শ্রেয়ান আনিশার সিট বেল্টটা লাগিয়ে দেয়। তারপর অনায়াসে আনিশার মাথাটা নিজের কাঁধে এনে রাখে। আনিশাও কিছু বলে না, বাধাও দেয় না, সেও চুপ করে আছে। এটা দরকার এখন তার। শ্রেয়ান আনিশার এক হাত নিজের হাতের মুঠোয় নেয়। অল্প সময়ে তারা তাদের গন্তব্যে চলে এসেছে। কয়েক মিনিটের মাঝে ফ্লাইট ল্যান্ড করবে। শ্রেয়ান আনিশাকে হাত দিয়ে জানলার দিকে তাকাতে পরামর্শ দেয়। আনিশা সেটা অনুসরণ করে। অবাক করা বড় বড় চোখ নিয়ে শ্রেয়ানের দিকে তাকায়, আবারও জানলায় দেখায়। মনে হচ্ছে এক্ষুনি সমুদ্রের মাঝে ফ্লাইটটা পড়ে যাবে। আনিশার ভয়ে আত্মা শুকিয়ে গেল। শ্রেয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লেনটা কি নষ্ট হয়ে গেছে নাকি? এটা তো সমুদ্রের মাঝে পড়ে যাচ্ছে মনে হয়। আনিশার কথায় শ্রেয়ান শব্দ করেই হাসে আর জবাব দেয়, পাগলি, এটা ল্যান্ড করেছে, কিন্তু সমুদ্রে নয় আমার পিচ্চি ডিয়ার। সমুদ্রের কুল ঘেঁষে সুন্দর একটা রাস্তায় নেমেছে। চারদিকে অনেক সবুজ গাছ আছে। একটু অপেক্ষা করো, নামলে দেখাবো, পিচ্চি একটা। আনিশা অবাক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অ্যানা মনে হয় রাগে এমনি ফেটে যাবে। নিজের ঘর এলোমেলো করে ফেলেছে, দামি দামি জিনিস ভেঙে একাকার করে ফেলেছে। চিৎকার করে করে জিনিসপত্র উপরে তুলে আবার নিচে ফেলে দিচ্ছে। অ্যানার মা মিথিলা বেগম বাইরে দাঁড়িয়ে আছেন।
জানে এই বেয়াদব মেয়ে কথা শুনবে না, তার তবুও মিনমিনিয়ে বলছেন এমন না করতে, থামতে। কিছুতে এই কাজ হচ্ছে না। মিয়াদ বাসায় নেই, থাকলে আটকাতো। কিন্তু সকালে সে বাসা থেকে বের হয়েছে, সন্দেহ হয়ে আসছে, এখনো বাসায় এলো না। কাজের দুটো লোক মিথিলার পেছনেই ভয়ে দাঁড়িয়ে আছে। এনা তাদের 2 পয়সারও দাম দেয় না, আর তারা যাবে আটকাতে। শেষে দেখা যাবে তাদেরকেও এনা কিছু দিয়ে মার্ডার করে ফেলবে। এই মেয়ের দ্বারা এটা অসম্ভব কিছু না। মিথিলা বারবার কল দিয়ে যাচ্ছে আফতাব খানকে, কিন্তু উনি ধরছেনই না। মিটিং শেষ করে আফতাব দেখলেন তার স্ত্রী 47টা কল দিয়েছে। ভয় আর অল্প বিরক্তি নিয়ে তিনি কল ধরে। মিথিলা বেগম কল ধরতেই বলতে লাগলেন, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো। এ না পাগলামি করছে, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলছে। কি? তাড়াতাড়ি এসো। মিথিলা বেগম কল কেটে দেন। আফতাব খান তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যান। আনিশা ফ্লাইট থেকে নেমে অবাক হয়ে দেখছে। চেয়ান মুচকি হেসে আনিশার দিকে তাকায়। দেখলে তো, প্লেন নষ্ট হয়ে একদম সমুদ্রের মাঝে এসে পড়লো। শ্রেয়ানের কথা শুনে আনিশা তার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। এটা দেখে শ্রেয়ান হেসে ফেলে। শ্রেয়ান আনিশার মাথায় হাত দিয়ে বলে, পাগলি চলো। ইয়াস শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে তার। বুকের ভেতরটা কাঠফাটা রোদের মতো খা খা করছে। সবকিছু শূন্য আর নিঃস্ব লাগছে তার। মনে হচ্ছে অবশিষ্ট কিছুই নেই তার জীবনে। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা বুঝি কতটা কঠিন আর তীব্র, তা না হারালে বা ফিরে না পেলে বোঝা যায় না। ইয়াসের বুকের ভেতর ব্যথা হচ্ছে। আজকাল তার মনে হয় তার হৃদরোগ হয়েছে। বড্ড কষ্ট হয় শুধু না পাওয়ার কষ্ট। ইয়াসের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। চোখগুলো দিয়েও শুধু পানি পড়ে কেন বুঝে না সে। ইয়াস খোঁজ নিয়ে দেখেছে আনিসের সাথে লোকটার নাম ছিল শ্রেয়ান চৌধুরী। অনেক বড় বিজনেসম্যান, দেশের বড় লোকদের মধ্যে একজন। তার সাথে আনিশা কেন সেটাই সে বুঝতে পারছে না। অনেক বেশি কষ্ট হচ্ছে তার, অনেক বেশি কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে দেখলে কলিজাটা ছেঁড়া ব্যথা হয়। ইয়াস বিছানা থেকে উঠে বসে পড়ে। বাইরে যাওয়া দরকার এখন তার। হোটেল বুক করা ছিল আগে থেকে। শ্রেয়ান আর আনিশা পাশাপাশি দুটো রুম নিয়েছে। আনিশা সমুদ্রে গিয়ে গোসল করতে চেয়েছে, তাতে বাধা দিল শ্রেয়া। সুন্দর করেই বলল, আজ নয়, কাল। আজ কি ঘরে বসে থাকবো? ইয়েস। তাহলে কালকেই আসতে পারতাম। শুধু শুধু ঘরে থাকার কি আছে? চলুন না, গোসল করব। প্লিজ চলুন না, প্লিজ। না গেলে কিন্তু আমি ভাত খাবো না। ওকে, ভাত খেতে হবে না, আমি বিরিয়ানি এনে খাওয়াবো। বিরিয়ানিও খাবো না। তবে যা খেতে চাও তাই খাওয়াবো। সমুদ্রের দারুণ মজার মাছ আছে, তাও খাওয়াবো। খাবো না, কিচ্ছু খাবো না আমি। আনিশা বায়না করে বসে। তবে আনিশার বায়নাগুলো শ্রেয়ানের ভালোই লাগে। শ্রেয়ান হেসেই বলে, ওকে চলো। আনিশা একটা জিন্স বিভিন্ন রঙের মিশ্রণের একটা ফ্রক পরেছে, গলায় একটা লাল কালো নীল আর কমলা রঙের স্কার্ফ। আনিশা নিজের রুম থেকে বের হয়ে আসে। শ্রেয়ান আনিশার জন্যই দরজায় দাঁড়িয়েছিল। আনিশাকে আসতে দেখে শ্রেয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। আনিশাকে একদম ছোট্ট একটা পরীর মতো লাগছে। শ্রেয়ান চোখ বড় করে তাকিয়ে দেখছে আনিশাকে। শরীরের ভেতর শিহরিত হচ্ছে। আনিশাকে অনেক প্রিটি লাগছে দেখতে। শ্রেয়ানের সামনে এসে আনিশা দাঁড়ালেও তার সেদিকে কোনো খবরই নেই। শ্রেয়ান একবার আনিশার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। সবচেয়ে বেশি ভালো লাগছে ভরা হাতার ফ্রকটা। আনিশার চুলগুলো একটা ছুটি করে বেঁধে নিল। শ্রেয়ান তা দেখে একটু ভ্রু কুচকায়। আনিশা বলে, কি? শ্রেয়ান জবাব দিল না। সে শুধু আনিশার চুলগুলো ছেড়ে দিল। মুচকি হাসি দিয়ে আনিশার হাত ধরে পাড়ি জমায় বিশাল সমুদ্রের দিকে। অ্যানা বসে আছে তার পাপ্পার সামনে। একটু আগে তিনি এসে মেয়েকে শান্ত করলেন। বিছানায় মেয়েকে নিয়ে বসে আছেন তিনি। পাশে দাঁড়িয়ে আছেন মিথিলা বেগম। আফতাব খান শান্ত হয়ে বলেন, এনামা, মামনি, তোমার কি হয়েছে? তুমি আমার পাগলামি করছো কেন? ভেঙে ফেলবো, সব শেষ করে ফেলবো আমি। শ্রেয়ান কেন আমার সাথে এমন করে? কেন আমাকে কল দেয় না? কেন কথা বলতে চায় না? পাপা, তুমি গুরুত্ব দিচ্ছ না আমায়। কতবার বলেছি আরমান আঙ্কেলের সাথে কথা বলো, বিয়েটা নিয়ে সিরিয়াস হও, কিন্তু না, তুমি আমার কথার কোনো দামই দিচ্ছ না। তাই আমি সব শেষ করে দিব, নিজেকেও শেষ করে দিব আমি। মেয়ের কথা শুনে আফতাব বলেন, এনামা শান্ত হও, তুমি শান্ত হও মামনি, আমি দেখছি না। অ্যানার রাগে কান্না করছে। বলতে গেলে চোখ দিয়ে পানি আসছে। আফতাব খান কল দিলেন আরমানকে। রিং হচ্ছে, ধরছে না। মিথিলা বেগম চুপ করে দাঁড়িয়ে আছে।
তার বলার কিছুই নেই। সে এবারই নীরব দর্শক শুধু। ছেলে মেয়ে যা ইচ্ছে করে, কিছুই বলেন না তিনি। মেয়ে আনাকে তো ভুলেও কিছু বলে না। এই মেয়ে কথা শোনার মতোই নয়, অভদ্র। যেদিন মেয়েকে সামান্য একটু বকার জন্য আফতাব ওনার গায়ে হাত পর্যন্ত তুলেছিল, সেদিন থেকে ছেলে মেয়েকে শাসন করা তিনি ভুলে গেছেন। ইচ্ছে করেও না। মেয়ের আশা তো তিনি কখনোই করেন না। তার আশা বাদ দিয়েছেন মিথিলা বেগম। ছেলে মিয়াদের আশাও বাদ। তবে প্রদীপ নিভু নিভু জ্বলছে। মিথিলার ভাবনার ভাঙন ধরল স্বামীর ঝাঁঝালো গলার শব্দ শুনে। আরমান, তুই কিন্তু কাজটা ভালো করিস নাই। কেন, কি করলাম? আসলে এলানের সাথে কথা বলেছিলাম, তাই ফোনটা। তুই কি সেরেনার সাথে কথা বলেছিস বিয়ে নিয়ে? আরমানের মুখ চুপসে গেল। কি রে আরমান, দেখ ভালো হচ্ছে না। তুই সেরেনার সাথে। দেখ, শ্রেহান আমার ছেলে হলেও আমি ওর কাছে শত্রুর মতো। আমি ওকে কল দিয়েছিলাম, ও আমার কথা শেষ হওয়ার আগে আমাকে কথা শুনিয়ে রেখে দিয়েছে। ওর ওপর আমি জোর করতে পারি না, সেই অধিকার আমার নেই। এতে তুই রাগ করতে পারিস, কিন্তু আমার কিছু করার নেই। তুই যদি বলতে পারিস তবে বলে দেখ, এখানে আমাকে টানিস না। রাখছি। লাউড স্পিকারে আনা সবটাই শুনলো। মিনমিন করে বলল, দেখে নিব, আমিও দেখে নিব। শ্রেয়ানকে তো আমার হতেই হবে। ওকে যে করেই হোক আমি পাবো। আমাকে যা করতে হয় রাজি আছি। শ্রেয়ান, তুমি আমার, শুধু আমারই হবে। তোমাকে আমিই পাবো। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব শ্রেয়ান, সব। আনিশা শ্রেয়ানের হাত ধরে সমুদ্রের পানিতে নিজের কোমল পা রাখে। খানিক এই সমুদ্রের ঢেউ তার পা স্পর্শ করে। সে কি অনুভূতি! নিমিষের শরীরটা ঠান্ডা করে তোলে। আনিশা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নেয়, যেন তার ভেতর সমুদ্রের বাতাস, পানি শীতলতা ঢুকিয়ে নিবে। মুচকে একটা হাসি দিল শুধু, তারপর হাতটা ছেড়ে দিয়ে এক দৌড়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল। শ্রেয়ান মিটিমিটি হাসছে। সেই প্রথম দিনের কথাই মনে হচ্ছে তার। শ্রেয়ানের হাতে একটা ক্যামেরা। সেই প্রথম দিনের মতোই দুরন্ত আনিশার ছবি তুলতে লাগলো। আনিশা পানি পেয়ে উৎফুল্ল হয়ে উঠেছে। পানিতে ঠায় দাঁড়িয়ে আছে সে। বড় বড় ঢেউ আনিশাকে টলিয়ে দিয়ে নিচে ফেলে দিচ্ছে। আনিশা পানির মাঝে ধপাস করে পড়ে খিলখিল করে হাসছে। আবার উঠে দাঁড়াচ্ছে, লাফালাফি ফালাফালি করছে। কখন ঢেউয়ের মাঝে নিজেকে ভাসমান করে তোলার চেষ্টা করছে। ওদিকে শ্রেয়ান একের পর এক ক্লিক করেই যাচ্ছে। যেন আনিশার আনন্দটা, আনিশা উপভোগ করাটাই তার আনন্দ, তার পাওয়া। আনিশা উপভোগ করাই সে গভীরভাবে উপভোগ করছে। সেই প্রথম দিন দেখার মতো খিলখিল করে হাসছে মেয়েটা। আনিশা ঘন্টাখানেক এমন করেই চলল। শ্রেয়ানের দিকে তাকিয়ে সে বড় বড় ঢেউ উপেক্ষা করে তার দিকে এগিয়ে গেল। সূর্যের আলোয় ভিজে মুখটা যেন অপরূপ লাগছিল। মোহনীয় একটা ভাব আসছে চেহারায়। মুখের মাঝে বিন্দু বিন্দু পানি। চোখের ঘন পাপড়িগুলো পানিতে ভিজে দলা দলা হয়ে আছে। চিকন লাল ঠোঁটগুলোর মাঝেও দানা কয়েক পানি। এক অদ্ভুত মনোরম মোহনীয় সুন্দরী লাগছে আনিশাকে। ঠোঁট হালকা প্রসারিত করে আনিশা বলে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন না। কি হলো? আনিশার স্পর্শে শ্রেয়া বলে ওঠে। কি কি হয়েছে? আপনাকে ডাকছি। বলুন মহারানী, আপনার চাহিদা মাত্র আমি হাজির আছি। আনিশা খিলখিল করে হেসে বলে, এত কিছু দরকার নেই, চলুন। কোথায়? পানিতে। ওকে, ওয়েট। ক্যামেরা রেখে শ্রেয়ান আনিশার কাছে যায়। এদিকটায় মানুষ নেই বললেই চলে, তাই তো শ্রেয়ানও কিছু বলছে না। নাহলে কখন আনিশাকে তুলে হোটেলে নিয়ে যেত? অন্য কেউ দেখবে কেন আনিশার রূপ? শ্রেয়ান চলে যায় আনিশার কাছে। দুজন মিলে ঢেউয়ের সাথে সাথে লাফাতে থাকে। একটা মজার খেলা। বিশাল বিশাল ঢেউ তাদেরকে ছুঁয়ে যাচ্ছে। সেই ঢেউয়ের ধাক্কা সইতে না পেরে দুজনেই পড়ে যাচ্ছে গগনভেদ হাসি দিয়ে। শ্রেয়ান আনিশার দিকে এক নজরে তাকিয়ে আছে। মাথা ঝাঁকানো দৃশ্য। মস্তিষ্ক আর মন জেগে উঠছে। মনের মাঝে নানা রঙের নানা প্রজাতি ডানা ঝাপটাচ্ছে। হাজারো ইচ্ছে প্রকাশ করছে গুনগুনিয়ে। আনিশা খিলখিল করে হেসে শ্রেয়ানের দিকে পানি ছুঁড়ে মারে। শ্রেয়ান অল্প ঘাড় ঘুরিয়ে নেয়। আনিশা হেসে কুটি কুটি। হঠাৎ একটা বিশাল ঢেউ এসে আনিশার পায়ে প্রবলভাবে ধাক্কা দেয়। শ্রেয়ান এগিয়ে আসতে চাইলে আনিশা তার উপর গিয়ে পড়ে।
হাঁটুর নিচে পানিতে শ্রেয়ানের উপর আনিশা পড়ে আছে। আনিশার নাক দিয়ে পানি গেছে হালকা। শ্রেয়ান এক হাত দিয়ে আনিশার কোমর বেশ চেপে রেখেছে। দীর্ঘ একটা সময় যাওয়ার পর আনিশার টনক নড়ে। সে শ্রেয়ানকে ছেড়ে উঠে যায়, কিন্তু শ্রেয়ান তো আর তার কোমর শক্তভাবে এঁটে রেখেছে। আনিশা চাইলেই নড়তে পর্যন্ত পারছে না। শ্রেয়ান এবার আনিশার কোমর থেকে হাত সরিয়ে পিঠে এনে ঠেকায়। আনিশা ভয় পায়। শ্রেয়ানের চোখের দিকে এক নজর তাকায়। আনিশার শরীর যেন আরো শীতল হয়ে আসছে। অনেকক্ষণ ভিজে থাকার কারণে শ্রেয়ানেরও হাত পা ঠান্ডা হয়ে আছে। সে ঠান্ডা স্পর্শে আনিশা যেন কেঁপে উঠছে বারংবার। শরীর শীতল থেকে শীতলতর হয়ে আসছে। এই মুহূর্তে একটু উষ্ণতা প্রয়োজন, না হলে বুঝি শরীর শীতল হতে শীতলতর হয়ে প্রাণবায়ু বের হয়ে যাবে। শ্রেয়ান শান্ত কণ্ঠে আনিশাকে জিজ্ঞেস করলো, ঠিক আছো তো প্রেয়সী? প্রেয়সী শব্দটাই আনিশার বুকে ঝড় তুলে দিল। এটা কেন বলল? তার বয়স কম হতে পারে, কিন্তু সে কচি না। উপন্যাসে পড়েছে প্রেয়সী, তার মানেও জানে। এমনি এমনি কেউ কাউকে প্রেয়সীও ডাকে না। উপন্যাসে আছে প্রেমিকাকেই প্রেয়সী বলে সম্বোধন করা। কিন্তু শ্রেয়ান কেন তাকে বলল? প্রশ্ন আওড়াতেই থাকে আনিশা। এতক্ষণ শত শত ঢেউ তাদের ছুঁয়েছে, কিন্তু তারা ঘুরেই ছিল। প্রচন্ড জোরে এক বাতাস আর প্রবল ভাবে ধেয়ে আসা স্রোত আনিশাকে শ্রেয়ানের আরো কাছে নিয়ে যায়। শ্রেয়ানের একদম মুখ বরাবর। শ্রেয়ানের উষ্ণ নিঃশ্বাসও আনিশাকে শীতল বরফ করে তুলছে এখন। আনিশা ঘন ঘন চোখের পাতা নাড়ে। হুট করেই শ্রেয়ানের হাত সরিয়ে উঠে দাঁড়ায়। আনিশা ইতস্তত বোধ করছে। আকস্মিক ঘটনা তাকে বিচলিত করে তুলছে। এপাশ ওপাশ করে তাকাচ্ছে আনিশা। শ্রেয়ান শুধু মুচকি হাসে। আনিশার কোমর পেঁচিয়ে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। আনিশা যেন আরো জমে যাচ্ছে। এক্ষুনি বরফ পুতুল হয়ে যাবে সে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। আনিশা ঠায় দাঁড়িয়ে রইল। সূর্যের হালকা রক্তিম আলো এসে মুক্তদানা ভিজে মুখের উপর পড়ছে আনিশার। শ্রেয়ানের প্রবল মোহ তৈরি হয়েছে। শ্রেয়ান একটুও শব্দ করল না। সে আনিশার মুখের সামনে থেকে ভিজে লেপ্টে থাকা চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল। আনিশার ঘন পাপড়িগুলো ভিজে লেপ্টে আছে। এক হাতে শ্রেয়ান আনিশার কোমর জড়িয়ে রেখেছে, আরেক হাতের আঙ্গুলের ডগা দিয়ে আনিশার চোখের পাপড়িতে লেগে থাকা পানি নিয়ে আসে নিজের হাতে। শ্রেয়ান সামান্য কিছু হাসলো। আঙুলের ডগায় লেগে থাকা পানি নিজের ঠোঁটের উপর রাখলো। সেই পানিটা একদম শুষে নিল। লবণাক্ত তবুও মিষ্টি বোধ করছে। ভয়ে আনিশা কেঁপে উঠল সাথে সাথে। এক অজানা ভয়। গলা শুকিয়ে চৌচির হয়ে আসছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? শ্রেয়ান আনিশার কানের পাশে হাত নিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। গভীর এক চুমুতে আবদ্ধ হলো। আনিশার ভিজে ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে নিয়ে শ্রেয়ান আনিশার পিঠে হাত দিয়ে নিজের আরো কাছে নিয়ে এলো। মনে হয় তার সাথে মিশে নিবে। ঢেউ ভারী খাচ্ছে দুজনে। খানিক খানিক কেঁপে উঠছে। এক আবেশে ছড়িয়ে পড়ছে মনের ভেতর। আনিশার স্নিগ্ধ শীতল ঠোঁট পেয়ে শ্রেয়ান উন্মাদ হয়ে পড়েছে। যেন ওই চিকন বাঁশের কঞ্চির মতো চিকন ঠোঁটদ্বয়ের লেগে থাকা বিন্দু বিন্দু পানিদানাকে একদম নিগড়ে নিবে। লম্বা একটা সময় যাওয়ার পর শ্রেয়ান নিজ থেকে ছেড়ে দেয় আনিশাকে। আনিশাকে কিছু বলতে না দিয়ে বা দূরে যেতে না দিয়ে শ্রেয়ান আনিশার দুগালের উপর আলতো হাত রাখে। আনিশার দৃষ্টি নিচে, মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে সে। শ্রেয়ান অস্পষ্টভাবে মুখ কথাটা বলে শেষ হওয়ার পরই সে চুপ। আকাশের দিকে তাকালো। পরন্ত বিকেল তখন। সূর্যি মামা সাগরের ওপারে ডুববে ডুববে। আনিশা চুপ করে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান সূর্যর চারপাশ দেখে বলে, চলো। কথাটা শুনে আনিশা মাথা তুলে তাকায়। কি চলো? আনিশা কথা বলে না। চোখ মুখ কুঁচকে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ানের প্রচুর হাসি পাচ্ছে আনিশার এই লুকটা দেখে। কম সময় হয়নি, 3 ঘন্টার উপরে চলেছে। এরপর জ্বর আসবে, আর কষ্টটা তোমার নয় আমার হবে। চলো। শ্রেয়ান টান দেয় আনিশাকে। আনিশা যাবে না বলে হাত মোড়ামুড়ি করছে। দেখো আনিশা, শরীর খারাপ করবে এরপর। চলো তাড়াতাড়ি। বোতা কাচিতে ধার ওঠার মতো আনিশা জবাব দেয়, না আমি যাব না। শ্রেয়ান চোখ ছোট ছোট করে আনিশার দিকে তাকায়। যাব না আমি, আরো পরে যাব, ছাড়ুন আমায়, আমি আরো থাকবো। শ্রেয়ান আনিশার কোনো কথাই না শুনে আনিশার হাত ধরে টানতে টানতে ডাঙায় নিয়ে যায়।
আনিশার আকতি মিনতি কিছুই না শুনে শ্রেয়ান চুপচাপ নিজের মতো করেই আনিশাকে কোলে নিয়ে আসে। আনিশা নাক ফুলিয়ে ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে নেয়, ফুসফুস করে বলে, কি হতো আরো কিছুক্ষণ থাকলে? আনিশাকে বেশ লাগছে। শ্রেয়ান একবার আনিশার দিকে তাকায়। শরীর সম্পূর্ণ ভিজে আছে, কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। শ্রেয়ান একবার তাকিয়ে চোখ ফিরিয়ে আনে। আনিশার কানে ফিস ফিস করে বলে, আমি মরে যেতাম মেয়ে তোমার ওই রূপ দেখে, নয়তোবা অঘটন ঘটাতাম। এই কথাটা শুনে আনিশা লাল হয়ে ওঠে। শ্রেয়ান মুচকে সে একটা টাওয়াল দিয়ে আনিশাকে ঢেকে দিল। দুহাত দিয়ে আনিশাকে নিজের বাহু ডোরে নিয়ে এলো। আনিশার দুপাশে শ্রেয়ান দু হাত রেখে হাঁটতে চাইলে আনিশা মোচড়াতে লাগলো। শ্রেয়ান নিজের ঠোঁটে এক আঙ্গুল রেখে বল, হুশ, কোনো কথা নয়, চুপ করে হাঁটো। মুখটা বাড়িয়ে কানের কাছে এনে মিনমিন করে আবারও বলল, অমন রূপ একজন ব্যতীত কাউকে দেখতে নেই, আর তুমি আনিশার মাঝে শুধু শ্রেয়ান রাজত্ব করবে। সারাদিনে খোঁজখবর নিয়ে অ্যানা জানতে পারলো শ্রেয়ান আর ওই মেয়েটা কোথাও একটা গেছে। অ্যানা অনেক চেষ্টা করেও জানতে পারলো না কোথায় গেল তারা। জানতে পারলে অবশ্য সে সেখানে যেত, কিন্তু শ্রেয়ানের ম্যানেজারকে এত জোর করেও বলাতে পারলো না শ্রেয়ান কোথায় আছে এখন। ম্যানেজারকে থাপ্পড় দিতে গেলে সে অ্যানার নরম হাত শক্ত করে ধরেছিল। হাতে ব্যথাও পেয়েছে অ্যানা, রাগে সেখান থেকে বের হয়ে এসেছে। শ্রেয়ানকে 1000 বার কল করেছে, নাম্বারটা বন্ধ। রাগে অ্যানা নিজের রুমে গিয়ে তোলপাড় শুরু করে। চারদিকে অন্ধকার ধেয়ে আসছে। ইয়াস মদ খেয়ে টাল হয়ে যাচ্ছে। নীরবেগ রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে, হাতে তার মদের বোতল। এক টানে প্রায় বেশ অনেকখানি মদ খেয়ে নিয়েছে ইয়াস। তারপর চিৎকার করে ওঠে। বুকটা তার ছিঁড়ে যাচ্ছে, অনেক আঘাত পাচ্ছে সেখানে। সে চোখ মুখ লাল হয়ে আছে, কান্না করছে অনবরত, মুখ ভিজে আছে চোখের পানিতে। ইয়াস বুকের বাঁ পাশে সজোরে একটা কিল দিয়ে বুক ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, আনিসা, আনিসা, ব্যথা হচ্ছে খুব, এখানে খুব ব্যথা হচ্ছে আনিসা, সইতে পারছি না যে আমি। এই বুকটা তোমাকে চাই আনিসা, তোমাকে। চোখ দুটি খা খা করছে আমার একটা বার তোমাকে দেখার জন্য আনিসা, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে আনিসা। ইয়াস আবারও গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। না পাওয়ার যন্ত্রণাটা প্রকাশ করার ভাষা ভুবনে নেই। মাই ডিয়ার, আজ তুমি চমকাবে। এক সত্যি জানাবো তোমায়, অবাক তো হবেই, কারণ এমন এক সত্যি যা তোমার অগোচরে। হোটেলের রেস্টুরেন্ট থেকে শ্রেয়ান দুমক কফি নিয়ে আবারও রুমের দিকে এগিয়ে যায়। আনিশা তখন করিডোরে দাঁড়িয়ে ছিল। চারিদিক অন্ধকার, হোটেলের ছোট্ট ছোট্ট লাইটের নানা রং আলো, চারপাশটা আবছা দেখা যাচ্ছে। হিমশীতল বাতাস বইছে। আনিশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় মুখটা মায়াবী লাগছে বড্ড বেশি। চুলগুলো উঠছে। একটা লম্বা স্কার্ট আর একটা ভরা হাতা টপস পরেছে। চুলগুলো দুই পাশে এনে রেখেছে। বাতাসে দোল খাচ্ছে লম্বা কেশগুলো, অপরূপ মোহনী দেখাচ্ছে তাকে। চুলগুলো দুপাশে এনে রেখেছে, বাতাসে দোল খাচ্ছে লম্বা কেশগুলো, অপরূপ মোহনীয় দেখাচ্ছে। শ্রেয়ানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মুগ্ধকারিণীকে দেখতে পা এগিয়ে যাচ্ছে না। বহু কষ্টে শ্রেয়ান আনিশার দিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে এলো। শ্রেয়ানকে দেখে আনিশা বিচলিত হয়ে দুপা সরে দাঁড়ায়। শ্রেয়ান তা লক্ষ্য করে, 3 পা এগিয়ে আসে তার দিকে। আনিশা করিডোর থেকে আরো দুপা সরে দাঁড়ায়। শ্রেয়ান লম্বা একটা কদম নিয়ে আনিশার একদম কাছে চলে আসে। আনিশা তখন যে সাইডের দেয়ালের ধারে চলে এসেছে সে বুঝতেই পারেনি। শ্রেয়ানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে সে আরেক পা পাশে ফেলে সরে যেতে চাইলেই তার পা বাধা পায়। আনিশা এবার পাশ ফিরে তাকানোর সাথে সাথেই শ্রেয়ান আনিশার কপালে হাত রাখে, না হলে এক্ষুনি আনিশার কপালে সুপারি ফুটতো। শ্রেয়ানের হাতের উল্টো পিঠ দেয়ালের সাথে বাড়ি খায়। সে সামান্য হুফ করে ওঠে। আনিশা বিষয়টা বুঝতে পারে, রেগে গিয়ে বলে, কি দরকার ছিল এত এগিয়ে আসার? তোমারই বা কি দরকার ছিল পিছিয়ে যাওয়ার? কই দেখি হাতে ব্যথা পেয়েছেন কিনা। জি না মহারানী, আমার লাগেনি। কই দেখি দেখি। বললাম তো লাগেনি, কিন্তু কফিটা যে নিচে ফেলে দিয়েছি। কি? 2 মগ কফি এনেছিলাম, তোমার অমন ভাব দেখে বা হাতের কফির মগ ফেলে দিয়ে কপাল ধরেছি, না হলে গরম কফিতে তুমিও পুড়তে। এমনিতেই যে আমি পড়ছি। বিটবিট করছো। কই কিছু না। কফি নাও। লাগবে না, আপনি খান, আমার এত খাওয়ার জোর নেই।
ওকে, তবে একটাই না হয় শেয়ার করি, কি বলো? ওকে, বাদ দাও, তুমি আগে খাও, আমি পরে খাবো। শ্রেয়ান জোর করে আনিশার হাতে কফির মগটা ধরিয়ে দেয়। আনিশা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন কি কফিটাও আমার খাইয়ে দিতে হবে? যদি বলো তবে। না না, আমি নিজেই খাচ্ছি। আনিশা টুক করে কফির মগে ঠোঁট লাগায়, বাইরের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আপনি যে মানুষ তাতে আপনার দ্বারা কিছুই অসম্ভব নয়। শ্রেয়ান বলে ওঠে। তুমি কি কিছু ভাবছো? এই কথা শুনে দু হাতে কফির মগ ধরে আনিশা শ্রেয়ানের দিকে অবাক হয়ে তাকায়। না, তোমার চোখ মুখ কুচকে আছে যে। আনিশা আরো খিচে তাকায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান এখন হু হু করে হেসে ওঠে। আনিশা সেই মন্ত্রমুগ্ধকর প্রাণ ভরা হাসির দিকে অপলক তাকিয়ে থাকে। ইনা জানো, আমাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে। মিয়াদের কথাই ইনা বলে। কেন, কি হয়েছে? আরে আপু কাকে যেন ভালোবাসে, সে হয়তো আপুকে মানে না বা আপুর সাথে সহানুভূতিশীল নয়। তুমি বলো, জোর করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো পবিত্র, মনের অন্তঃস্থল থেকে আসে। সেই ভালোবাসার ওপর কি কারো জোর খাটে বলো? মনের টান না থাকলে তো ভালোবাসাই জন্মায় না। দুজন মানুষের মনের টান, অনুভূতি, মায়া থেকেই তো ভালোবাসার জন্ম হয়। তা না থাকলে ভালোবাসা আসে না। ভালোবাসা একটা সাদা নরম কোমল কাপড়ের মতো। ভালোবাসা থাকলে সেই কাপড় আপনা আপনি জড়িয়ে নেয়, অন্যথায় নয়। আপু কেন বুঝতে পারছেন এগুলো? কি বলবো, আমিও কষ্টে আছি। ভাইয়া আজকাল মনমরা হয়ে থাকে, কিছু বলে না, খায় না, ঠিকমতো কিছু করে না। ভাইয়া কি হয়েছে তাও বলে না। আমাদের কাছে মানুষগুলো যদি ভালো না থাকে তবে আমরা শত সুখেও ভালো থাকতে পারি না। তা একদম ঠিক। ঠিক আছে, রাখছি। মিয়াদ ফোনটা কেটে বিছানায় শুয়ে পড়ে। আসলে আমরা কাছের মানুষগুলোর সাথে বাধা। তারা ভালো না থাকলে বা কষ্টে থাকলে সেই সুতোয় টান পড়ে, যার ফলে আমরাও ভালো থাকতে পারি না। সেভাবে হয়ে ওঠে না ভালো থাকা। অ্যানাকে ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। অ্যানা এখন অবুঝ বাচ্চার মতো ঘুমোচ্ছে। মেয়েটা জয়েদি ভীষণ, যা বলবে তাই করবে, যা চাইবে তাই পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। দোষ একটাই, জিদ বেশি। আফতাব মেয়ের পাথার পাশে বসে আছে। ডক্টর তাকে বলে, মিস্টার খান, আপনার মেয়েকে একটু সাবধানে রাখবেন। এত রাগারাগি বা উত্তেজিত হতে দিবেন না, তাহলে এর ফল ভবিষ্যতে খারাপ আসবে। আসছি মিস্টার খান। মিয়ার ডক্টর আঙ্কেলের ফ্রি নিয়ে ওনাকে নিচ পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। তবে আসছি, আর কোনো সমস্যা হলে আমায় জানাবেন। ঠিক আছে। ডক্টর চলে গেলেন। আফতাব রাগে দাঁত কটমট করতে থাকে। মিনমিন করে বলতে লাগলো, শ্রেয়ান, তোমাকে তো আমি দেখে নিব। তোমার জন্য আজ আমার রাজকন্যার এমন অবস্থা, এর শেষে আমি দেখব তুমি সুখে কিভাবে থাকো। আমিও দেখব আমার মেয়ের এমন অবস্থা করছো, এর জন্য আমি তোমাকে কখনোই ছেড়ে কথা বলবো না শ্রেয়ান চৌধুরী। চারিদিকে বাতাসটা মনোরম লাগছে, যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে এই বাতাস। শ্রেয়ান মনে এক অদ্ভুত প্রশান্তির বাতাসের অনুভব করছে। শ্রেয়ান শান্ত স্বরে আকাশের দিকে তাকিয়ে বলে, আনিশা, তোমায় কিছু বলার আছে। স্নিগ্ধ শীতল বাতাসে আবেশিত হওয়া আনিশা ঘাড় ফিরিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান তার ফোনটা এগিয়ে দেয়। আজকের তোলা 1000 পিক। আনিশা তা দেখে হতবাক। এগুলি কখন তুললো? আনিশা পানি পেয়ে তেমন কিছুই খেয়াল করেনি। অবাক নজরে একবার শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান তখন রেলিংয়ে 2 হাত দিয়ে মুখ বাহিরে রেখেছে। আনিশা ফের ফোনের দিকে তাকায়। একের পর এক ছবি দেখছে আর মিটিমিটি হাসছে। লোকটা পারেও বটে। আনিশা। নিরুত্তর আনিশা শ্রেয়ানের ডাকে সাড়া দেয়। তার দিকে তাকিয়ে থাকে। কি বলবে সেটা শোনার আশায়। এর থেকেও অবাকের মতো একটা জিনিস দেখবে। এবার আনিশা কিঞ্চিত ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার দিকে। শ্রেয়ান আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে আনে, যেন আকাশকেই বলছে, তোমাকে পরে দেখছি, আগে তো প্রেয়সী। শ্রেয়ান আনিশার দিকে তাকিয়ে নিঃশব্দে ফোনটা নিয়ে নেয়। আবারও ফোনটা এগিয়ে দেয় আনিশার হাতে। আনিশা ফোনটা শ্রেয়ানের দিকেই তাকিয়ে থাকে, ভাবে আবার কোন চমক। শ্রেয়ান ইশারায় ফোন দেখতে বলে। আনিশা ফোনের ওয়েলপেপারে তাকিয়ে একটু নয় ভীষণ রকম চমকায়। বিস্মিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল ফোনের দিকে। এই ছবির উনি পেল কি করে? আনিশা কিছুই মেলাতে পারছে না। তার মাথা ঘুরপাক খাচ্ছে।
বোকার মতো দাঁড়িয়ে থেকে ফোনের দিকেই তাকিয়ে আছে। এটা সেই ছবি যেটা শ্রেয়ানের সাথে দেখা হওয়ার আগে। তো এই ছবি এই লোকের ফোনে কেন? আনিশা হিসাব মেলাতে পারছে না। অঙ্কতে সে কাঁচা না, কিন্তু এই অঙ্কে সে বড্ড কাঁচা। আনিশা হ্যাবলার মতো তাকিয়ে আছে, যেন সে নির্বোধ। শ্রেয়ান বিষয়টা বুঝতে পেরে নিজেই বলল, অবাক হচ্ছ না? ভাবছো এটা কবে, কিভাবে আমার ফোনে? আনিশা কোনো উত্তর দিতে পারল না। শ্রেয়ানি বলা শুরু করলো, আনিশা, এটাই তোমার সাথে আমার প্রথম দেখার ছবি, যদিও তুমি আমার ছায়াটাও দেখোনি। এটা সেই ছবি যেটা আমার সাথে তোমার দেখা হওয়ার 3 দিন আগের, আর তোমার সাথে আমার দেখা হওয়ার প্রথম দিন। সেদিন ক্যামেরা নিয়ে বের হয়, হবির মাঝে আমার ছবি তোলা একটা। ভীষণ পছন্দ করি ছবি তুলতে, কম্পিটিশনে কিন্তু ফার্স্টও হয়েছি। সেদিন ছবি তুলতেই তোমাদের এলাকায় যাওয়া। পরন্ত বিকেল চলছিল, তবুও সূর্য বেশ উঁকি দিচ্ছিল। আমি প্রায় বেশ কয়েকটা ছবিও তুলে নেই। তাতে সময় অনেকটাই চলে গিয়েছিল। গোধূলির সময় চলে আসবো তখনই তোমার দেখা পাই। মিনমিন পায়ে পুকুরটার পাড়ে এগিয়ে আসছিলে। কিছুই দেখা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল কেউ একজন আসছে। খালি পায়ে তোমার সাদা পাগুলো ঘাসের উপর পড়ছিল। মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। ঘুমচা আর সামনের দিকে চুলগুলো তোমার ওই মোহনী মুখটাকে আড়াল করে রেখেছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন যেন আগ্রহ হলো। তোমাকে মোহনীয় সুন্দরী লাগছিল গোধূলির আবছা আলোয়। তাই গাছের আড়ালে চলে যায় তোমারই মুখের মতো। তুমি এসে পুকুরের সিঁড়ি ধারে বসলে। কিছুতেই মুখ দেখতে পাচ্ছিলাম না তোমার। উল্টো পিঠে বেশ কয়েকটা ক্লিক করি। বড় কথা, তুমি যখন পুকুর পাড়ে আসছিলে তখন এক সাইডের কিছু ক্লিক ছিল বলার মতো না। যেদি তো তাই ঠায় দাঁড়িয়েছিলাম। মনে মনে শপথ করছিলাম তোমায় দেখেই যাব। বিশ্বাস করো, হাজার হাজার মেয়ে আমাকে প্রপোজ করেছে, তাদের কাঙ্ক্ষিত পুরুষ আমি। কিন্তু আমার বিন্দু মাত্র আগ্রহ জাগেনি। হয়তো সহজলভ্য ছিল তাই। সেই প্রথম তোমার প্রতি আগ্রহ জেগেছিল আমার। একটু পরেই দেখলাম তুমি বাচ্চাদের সাথে নেমে গেলে পানিতে। মজা করছিলে আর হাসছিলে। কসম করে বলছি, তোমার নেশায় আমি মারাত্মকভাবে পা পিছলে পড়েছিলাম সেদিন। নেশার জলে শ্রেয়ান ধরা দিয়েছিল। সেদিনের লুকিয়ে তোলা ছবি এটা। ফোনটা ধপাস করে মাটিতে পড়ে যাওয়ার আগে শ্রেয়ান শূন্য থেকে ফোনটা তুলে নেয়। একটুর জন্য আনিশার হাত ফসকে ফোনটা নিচে পড়েনি। আনিশা ভাবতেও পারছে না এসব কিছু। মাথাটা তার ভনভন ঘুরছে। হাতে থাকা কফির মগটা ধরাম করে নিচে পড়ে যায়। শ্রেয়ান মুচকি হেসে বলে, সেদিন নেশায় পড়েছিলাম আমি। অমন মোহের সাথে প্রথম পরিচয় হয়েছিল আমার। তোমায় আগেও বলেছি, ছোটবেলা থেকে একা থাকতে থাকতে আমি বেশ রকচটা। নেশা করতাম অনেক, মদ, সিগারেট, সব কিছু। সব মাদক আমি সেবন করতাম। কিন্তু তোমার নেশাটা এমন ছিল যে এই নেশার কাছে মাদকের নেশা অতি তুচ্ছ। দেখো, তুমি আসার পর থেকে, তোমার চোখের সামনে দেখার পর থেকে আমি মদ ছুঁয়েও দেখি না। এবার তুমি ভাবো তুমি আমার কতটা কড়া আর তীব্র নেশা। আনিশার মুখ দিয়ে একটু শব্দ করারও শক্তি নেই। সেদিনই ঠিক করেছিলাম তোমার নেশায় আমি থাকতে চাই। তুমি আমার দুনিয়ার সবচাইতে বড় নেশা। সেদিন বাসায় এসে আমি ঘুমাতে পারিনি। সারা রাত তোমার ছবি দেখেছি। সকাল থেকে খুঁজে নেওয়ালাম মানুষ দিয়ে তোমার সমস্ত ডিটেলসের জন্য। একদিনেই তোমার সব খবরাখবর আমার সামনে চলে এসেছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। মাথায় শুধু তোমার নেশা চলছিল। মানে আমার তোমাকে চাই। অস্থিরতায় আরও একদিন কেটে গেল। আমার লোক এসে জানাই তোমার বাবার কথা। তুমি বিক্রি করে দিবে এমন কিছু। এটা শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। রাত কেটে গেল চিন্তায়। সকালে লোক পাঠালাম তোমার বাবার সাথে কথা বলতে। টাকার পরিমাণটা বড় ছিল ওনার কাছে। তিনি অনায়াসে রাজি হন। আমি চাইনি আমার নেশাকে অন্য কেউ। টাকাটা আমি না দিয়েও ওনার কাছ থেকে তোমায় আনতে পারতাম। এতে আমার বিন্দুমাত্র কষ্ট বা পরিশ্রম করতে হতো না। কিন্তু ওনার উপর চিমটি পরিমাণ করুণার জন্য টাকাটা দিয়ে পাঠাই। তুমি আমার নেশা ছিলে, তাই থাকবে। ভালোবাসা কি তা জানি না আমি, কিন্তু আমি তোমায় গভীরভাবে অনুভব করতে পারি। আমার জন্য এটাই যথেষ্ট। মেয়ে, তোমার মাঝে শুধু আমি রাজত্ব করব। মনে রেখো, আমার নেশা তুমি। তোমার নেশায় পড়েছি আমি। তোমার নেশাতেই ডুববো। মানুষ যখন প্রচন্ডভাবে বিস্মিত হয় বা চমকায়, তখন বাকশক্তি হারিয়ে নির্বোধ হয়ে যায় প্রায়। আনিশাও তেমনই হয়েছে এই সময়টায়। বোকার মতো দাঁড়িয়ে আছে সে, ঠোঁটগুলোও নাড়াতে পারছে না। এখন তার মনে হচ্ছে তার শরীরে প্রাণ নেই। কেমন নিস্তেজ নিস্তেজ লাগছে নিজেকে। পলক্ষীনভাবে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান আনিশার বিষয়টা বুঝতে পারলো। এটা স্বাভাবিক। একটা ধাক্কা পেয়েছে আনিশা।
হয়তো উঠতে পারছে না বা সেই ইচ্ছেটাও হচ্ছে না। শ্রেয়ানের খানিক হাসে, কোনো কথা না বলে আনিশাকে কোলে তুলে নেয়, কানের কাছে ফিসফিস করে বলে, আমি জানি আনিশার বিন্দু পরিমাণ শক্তি নেই এখন, টু শব্দটা করবে সেই সাহস শক্তি কিছুই নেই। রাত হয়েছে, ঘুমাতে হবে, আর এখানে বেশিক্ষণ থাকলে বাতাসে ঠান্ডা লেগে যাবে, তাই অগত্যা আমাকেই কোলে নিতে হলো। শ্রেয়ান আনিশার দিকে না তাকিয়ে মিটি মিটি হাসে। আনিশা বোকার মতো তার দিকেই তাকিয়ে আছে।